আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। চিকিৎসককে মারধরের প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। এতে বন্ধ রয়েছে হাসপাতালের সব ধরনের চিকিৎসা কার্যক্রম। গতকাল হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারধরের প্রতিবাদে এই ধর্মঘট ডাকেন চিকিৎসকরা। হামলাকারীদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। ডাক্তারদের কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালে ভর্তি থাকা রোগীরাও পড়েছেন বিপাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। মানুষের আস্থা অর্জনে বিগত ১৫ বছরের বৈরী অভিজ্ঞতা থেকে নতুন রাজনীতির সূচনা করবে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির কাছে জনগণের এমনটাই প্রত্যাশা বলে মনে করেন বিশ্লেষকরা। সে লক্ষ্যে তৃণমূল থেকে দল গোছানো ও জনপ্রিয়তা ধরে রেখে নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি পরামর্শ সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিমউদ্দিন খানের। দলে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দেন তারা। মইনুল হাসানের বিশেষ রিপোর্ট। মুক্তিযোদ্ধা জিয়া স্বাধীনতা উত্তর অস্থির রাজনীতির পথ ধরে ১৯৭৫-এর পট পরিবর্তনের পর বাকশালী একদলীয় শাসনের বদ্ধভূমিতে বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। মূলত এর মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে গোড়াপত্তন হয় বিএনপির। নানা চড়াই উচ্চাই পেরিয়ে জিয়াউর রহমানের গড়া ৪৬ বছরের বিএনপি এখন দেশের জনপ্রিয় দল, মানুষের কাছে আস্থার নাম। গেল ১৫ বছর বিএনপির জন্য ছিল সবচেয়ে বৈরী সময়। শেখ হাসিনা সরকারের আমলে মামলা, গুম, রাষ্ট্রীয় নির্যাতন বিএনপিকে অনেকটাই অস্তিত্ব সংকটে ফেলে দেয়। অনেকে বলছিল বিএনপি বোধহয় একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু একটা মানুষকে যখন আপনি একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিবেন, তার উপর প্রচন্ড অনাচার করবেন, তার প্রতি কিন্তু মানুষের একটা সহমর্মিতা তৈরি হয় এবং বিএনপির প্রতি কিন্তু ওই সহমর্মিতা তৈরি হয়েছে। কিন্তু এখন তার চ্যালেঞ্জটা হচ্ছে পার্টিটাকে গোছানো। বিএনপি গত ১৫ বছরে আন্দোলনে ছিল, লড়াই করেছে, তাদের কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদের কর্মীরা আয়না ঘরে গেছে, তাদের ত্যাগ অপরিসীম। আওয়ামী লীগ সরকারের অপসারণের পরে বিএনপি সবচেয়ে সুবিধাজনক জায়গায় আছে। বিএনপি দলটি আজকে একটি, আমি বলি, জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপিকে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা বাড়ানোর তাগিদ দিলেন রাজনীতি বিশ্লেষকরা। আদর্শিক চর্চাটা কিন্তু খুব কম থাকে, শক্তি, মাস্তানি এগুলোর চর্চাটা অধিক থাকে এবং এই ধরনের মানুষকেই তাদের নেতৃত্বে নিয়ে আসা হয়। কিন্তু দিনের শেষে যখন সংকটে পড়ে দল, তখন এই নেতৃত্ব কিন্তু কোনো কাজে আসে না। সেটা বিএনপির ক্ষেত্রে যেমন প্রমাণিত ছিল, আওয়ামী লীগের ক্ষেত্রে তেমনি প্রমাণিত। এই বন্দনার যে রাজনৈতিক ব্যবস্থা থেকে তারা বের হয়ে আসবেন কিনা, শুধুমাত্র তারেক জিয়া কিংবা খালেদা জিয়ার বন্দনা, আওয়ামী লীগের সংকটের জায়গাটাই ছিল কিন্তু এই বন্দনার রাজনৈতিক ব্যবস্থা। সারা দেশে বিএনপির নামে যদি কোনো অঘটন ঘটে, দখলবাজি চলে, তা বিএনপির যে ভাবমূর্তি সেটা কালো ছায়া ফেলবে। তারা এও মনে করেন আগামী জাতীয় নির্বাচন নানা কারণে বিএনপির জন্য চ্যালেঞ্জিং হবে। তাদের পরামর্শ, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি মানুষের আকাঙ্ক্ষাকে কিভাবে পূরণ করবে তাও স্পষ্ট করতে হবে দলটিকে। এখন তো আওয়ামী লীগ নেই, যার ফলে তাদের প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীর ধরনও কিন্তু পাল্টেছে। এখন অন্য দলগুলো তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এবং যারা একসময় তাদের বন্ধু ছিল, বিএনপি এবং জামায়াত ইসলামীর যে বক্তব্য এবং পাল্টা বক্তব্য আমরা বুঝতে পারছি, তাতে মনে হচ্ছে যে আমরা বোধহয় আরেকটা নতুন ধরনের মেরুকরণের দিকে যাচ্ছি এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু জামায়াত ইসলামী এখন ওদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। বিএনপির সামনে যে সম্ভাবনার দ্বার খুলেছে, তো বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সামনে রেখে তাদেরকে সেটা জনগণের সেই ভালোবাসাটা অর্জন করতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে। এই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, আমি তো বলে এটা আকাশচুম্বী একটা আকাঙ্ক্ষা হয়েছে। এটা পূরণে আমাদের সঠিক পদক্ষেপ বলে নিতে হবে। প্রবীণ সাংবাদিক আবু সাইদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর তানজিমউদ্দিন খান মনে করেন এ অঞ্চলের আধিপত্য নিয়ে পরাশক্তিগুলোর লড়াই মোকাবেলার চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে। পার্টিকে যদি সংগঠিত করতে হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় ও জনগণের ভালোবাসা অর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, বিএনপির পতাকা এখন শুধু দলীয় নয়,
দেশ ও জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষার প্রতীকে পরিণত হয়েছে। জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তর করতে রাষ্ট্র সংস্কার কার্যক্রমের কোনোই বিকল্প নেই। বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার কোনোই সুযোগ নেই। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে গত 19 আগস্ট হাইকোর্টে রিট করা হয়। যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয় রিটে। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়। একই সাথে বিদেশে পাচার হওয়া 11 লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয় ওই রিটে। এদিকে রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনর্জীবিত করার আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি করা হয়েছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতাদের সিদ্ধান্তেই দেশে একের পর এক গুমের মতো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে মনে করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এসব ঘটনা তদন্তে গঠিত কমিশনের প্রতিবেদনের পর তারাও বিচারের আওতায় আসবে। তবে মানবাধিকার কমিশনের সংকুচিত ক্ষমতার কারণে গুমের শিকার ব্যক্তিদের জন্য গেল 1.5 দশকে তেমন কিছুই করা যায়নি বলেও স্বীকার করেন তিনি। রিপোর্ট আদিন সজীবের। কারো বাবা, কারো স্বামী, কারো ভাইয়ের ছবি হাতে এই দৃশ্য অচেনা নয় বাংলাদেশে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বলছে গত 1.5 দশকে 700-রও বেশি মানুষকে গুম করে আয়নাঘরের মতো টর্চার সেলে রাখা হয়। নির্মমভাবে হত্যাও করা হয় অনেককে। গত 5 আগস্টে শেখ হাসিনার পদত্যাগের পর অনেকেই মুক্ত বাতাসে ফিরে এলেও এখনো খোঁজ মেলেনি 1.5 শতাধিক মানুষের। বাংলাদেশে গুমসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অহরহ ঘটলেও এর বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ ভূমিকা ছিল জাতীয় মানবাধিকার কমিশনের। এ বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে ক্ষমতার সীমাবদ্ধতার কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। যদি সরকারকে আমরা যদি বলি যে এটা কেন হচ্ছে, কাস্টোডিয়াল ডেথ কেন হচ্ছে, ওই লোকটাকে কাস্টোডিতে নিয়ে গেল, তারপর মরে গেল কেন, তারপর তার উপর নির্যাতন করা হলো কেন, এই ধরনের বিষয়ে আমরা পাঠাই তাদের কাছে। পাঠানোর পর যদি আমরা দীর্ঘদিন অপেক্ষা করি, 2013 সালের কেস আমার কাছে এখনো পেন্ডিং আছে, আমরা করে যাচ্ছি, রিমাইন্ড করছি, বলছি। এখন না শুনলে আমরা যেটা করি, আমাদের দায়িত্ব হলো এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে দেয়া। মহামান্য রাষ্ট্রপতির কাছে কি আপনারা এই ডকুমেন্টস দিয়েছি? যতগুলো কেস এখানে এরকম পেন্ডিং ছিল, এটা শুধুমাত্র গুমের ক্ষেত্রে নয়, ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো অনেক সময় কারো উপরে অন্যায় করেছে, কাউকে হয়তো তুলে নিয়ে গেছে, ইত্যাদি ব্যাপারগুলো আমরা জানতে চেয়েছি। এগুলো অনেকগুলোই আছে যেগুলোর আমরা কোনো উত্তর পাইনি। গুমের শিকার ব্যক্তিদের তথ্য অনুযায়ী আয়নাঘরের মতো অন্তত 23 থেকে 26টি গোপন টর্চার সেলের তথ্য উঠে আসে। ডক্টর কামাল উদ্দিন আহমেদ মনে করেন, ক্ষমতাচ্যুত সরকারের নির্দেশনায় রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার অতি উৎসাহী কর্মকর্তারা টর্চার সেলে নির্মম নির্যাতন চালিয়েছে। ডেফিনেটলি কর্তৃপক্ষের এখানে একটা সরাসরি অথবা মৌন সম্মতি ছিল। আয়নাঘরের ব্যাপারটা অত্যন্ত ত্রাসের মতো একটা বিষয়, হৃদয় কেঁপে উঠে যে একটা লোককে আলো বাতাসহীন একটা ঘরে এভাবে রেখে দেবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। যারা এইভাবে অন্যায়ভাবে কাউকে কাস্টডিতে নিয়েছে, বছরের পর বছর কষ্ট দিয়েছে, হয়তোবা তাকে মেরেও ফেলেছে, তাহলে কেন এইভাবে বেআইনিভাবে একটা লোক থাকবে না, দুনিয়া থেকে চলে যাবে, সেটা তো হওয়াই উচিত না। এই জন্য যদি তদন্তের মাধ্যমে বের করতে পারে, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত যারা যারা করেছে।
বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে স্বাধীনতার পর প্রথমবারের মতো একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বিশ্বাস, সরকারের এই উদ্যোগে নিখোঁজ আরও অনেকের তথ্য বেরিয়ে আসবে। এই ধরনের গোপন টর্চার সেল রাখার কোনো আইনগত বিধান নাই। সেই জন্য আমরা বলেছি যে এই যে আয়নাঘরে যে নিয়ে গেছে, কোন আইনের মাধ্যমে তাকে নিয়ে গেল সেটা আমাদেরকে জানানো হোক। সুতরাং কেউ কোনো রকম এরকম ছোটখাটো করে রেখে যদি করে রাখে তাহলে সেটা অবশ্যই আইন বিরুদ্ধ এবং এটা সংবিধান বিরুদ্ধ। সম্প্রতি কোন বাহিনীর কতগুলো টর্চার সেল আছে এবং তাতে কতজন আটক আছেন সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে মানবাধিকার কমিশন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।